গল্পের শুরুতেই আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং তো ওই ছেলেটাকে নিয়ে পুলিশ স্টেশন যায়। সেখানে যাওয়ার পরে ওই ছেলেটার সাথে কি কি হয়েছে সে সবকিছু বলতে থাকে। আর তারপর চ্যাংও ওই ছেলেটার সাথে পুলিশকে বলে দেয়, যাতে করে ওকে কোর্টে যেতে না হয় আর ওর যাতে কোনো শাস্তিও না হয়। পুলিশ বলে যে সে এই বিষয়টা দেখে নিবে। ছেলেটার এই অসহায়তার কথা তার খুব মায়া লাগে। এরপর আমরা মনকে দেখি। মনটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। অনেক কাজ করতে করতে বেচারার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তাই ডক্টর ওকে রেস্ট নেওয়ার কথা বলে আর বেশি কাজ করতে বারণ করে দেয়। এরপর আমরা দেখি ওর হাজবেন্ড বলে তোমার এত কাজ করতে হবে না, কিন্তু মনের অনেক মন খারাপ হয় আর বেচারা তো কান্না করতে শুরু করে দেয়। ওর হাজবেন্ড ওকে সাহস দেয়। এরপর আমরা দেখি একই ল ফার্মের ওরা দুজনে একটা কেস নিয়ে নেয়। এটা দেখার পরে জাস্ট ওদেরকে সেটেলমেন্ট করতে বলে, কেননা একই ল ফার্মের দুইজন উকিলকে সে লড়তে চান না, তার জন্য ওদেরকে সেটেলমেন্ট করতে বলে। তারপর আমরা দেখি ওরা তো নিজেদের মধ্যে কথা বলতে একটা রুমের মধ্যে চলে যায়। সেখানে যাওয়ার পরে ওদের কথা কাটাকাটি হয়। কিছুতেই তারা এই কেসটা থেকে সরে দাঁড়াবে না। এদিকে চ্যাংয়ের কাছে ওই ছেলেটাও আসে যে বুলি করেছে, আর সাথে তার বাবাও থাকে। চ্যাংয়ের বস তাকে খুব করে বলে দিয়েছে যেন ওদেরকে হেল্প করা হয়, নাকি ওই ছেলেটাকে, কারণ এই লোকটা অনেক বেশি টাকা দিবে। তার জন্য চ্যাং আর কিছুই করতে পারে না। এরপর আমরা মনকে দেখি। মন তো অফিস আসে আর সেখানে এসে ও দেখতে পায় ওর জায়গাতে অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করার কথা ভাবা হচ্ছে। এটা দেখে ও অনেক বেশি কষ্ট পেয়ে যায়। ওর বসের কাছে গিয়ে জিজ্ঞেস করে এমনটা কেন করা হচ্ছে। তখন ওর বস বলে তুমি যখন তখন চাকরিটা ছেড়ে দিতে পারো, তার জন্যই আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তার এই কথা শুনে মন তো অনেক বেশি কষ্ট পেয়ে যায়। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং তো ওই ছেলেটাকে নিয়ে আবার পুলিশ স্টেশন যায়। লোকটা এবার চ্যাংয়ের দিকে অনেক আর চোখে তাকায় যে এই উকিলটা আসলে কি চাচ্ছে। সে দুই পক্ষকে আবার কাছে নিয়ে আসছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো উল্টোপাল্টা জিনিস আছে। কিন্তু চ্যাংয়ের তো একেবারে ভালো লাগছিল না এই কাজটা করতে, কেননা ও ন্যায়ের সাথে থাকতে চায়। এরপর ও তো ওই ছেলেটার সাথে দেখা করে আর বলে ওকে কোর্টে যেতে হবে। কোর্টে যাওয়ার কথা শুনে ছেলেটা কান্না করতে থাকে, কেননা সে এত ছোট বয়সে কোর্টে যেতে চায় না। কোনো শাস্তি হলে তার বাঁচানোর মতো কেউ নেই। এই কথাগুলো শুনে চ্যাংয়ের অনেক খারাপ লাগে। এদিকে মন ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। সেখানে যাওয়ার পরে ও তো ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে বেবি সহকারে তুমি এই ল ফার্মে কিভাবে কাজ করতে। তখন সে তো বলে আসলে এখান থেকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, ওরা কোনোভাবেই কোনো সুযোগ দেয় না, আর তার জন্য আমি নতুন একটা কোম্পানিতে জয়েন করেছি। তুমি চাইলেই সেখানে আসতে পারো, আমি ব্যবস্থা করে দিতে পারবো। মন এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এদিকে আমরা দেখি পরদিন কোর্টে ওকে নিয়ে যাওয়া হয়। ছেলেটার সাথে কি কি হয়েছে ও তো সবকিছু বলতে থাকে, আর কেনই বা ও ছুরি দিয়ে ছেলেটাকে আঘাত করেছে এটাও ও বলতে থাকে। সেখানে প্রসিকিউটরটাও থাকে। তারপর প্রসিকিউটর বলতে থাকে যে এটা আসলে অ্যাটেম্প টু মার্ডারই বলা চলে, কেননা চাকুটা পড়ে গিয়েছিল আর তারপরে ও তুলে আঘাত করেছে। এরপরে আমরা হেজিকে দেখি। ওর কাছে দুটো মেয়ে আসে যাদের বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, কিন্তু ওর বাবা আরো একটা বিয়ে করেছিল। সেখানে একটা ভাই হয়েছে ওদের, কিন্তু ওর বাবার অনেক লোন ছিল, যে লোনগুলো ওদের ঘাড়ে এসে পড়েছে। ওরা এটা পরিশোধ করতে চায় না, তাই ওই ছোট বাচ্চার উপর এই সবকিছু ওরা চাপিয়ে দিতে চায়। এই কথাগুলো মনের অনেক খারাপ লাগে, আর এগুলো ও তো হিয়নের সাথে গিয়ে আলোচনা করে। হিয়ন বলে ওই ফ্যামিলির সাথে তোমার মিট করা উচিত। এরপর আমরা দেখি চ্যাং তো পরদিন কোর্টে আসতে দেরি করে ফেলে, আর ততক্ষণে জাজ তো রায় দিয়ে দেয়। আসলে এই ছেলেটার 3 বছরের জন্য কোনো শাস্তি দেওয়া হবে না। 3 বছরের মধ্যেই সে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। আর এই সবকিছু করেছে সেই প্রসিকিউটর সবকিছু ভালো করে দেখেছে, আর তারপর ছেলেটা যে নির্দোষ সেটা বুঝতে পেরেছে, আর জাজকে ও এটাই বলেছে। এইগুলো দেখার পরে চ্যাংয়ের তো অনেক বেশি ভালো লাগে।
ছেলেটা কান্না করতে থাকে, কেননা ও চ্যাংয়ের জন্য বেঁচে গিয়েছে। আর এদিকে আমরা দেখি চ্যাং ওই প্রসিকিউটরকে বারবার ধন্যবাদ জানায়, আর গ্রুপেও এই নিউজটা ও লিখে দেয় যে ও এটা জিতে গিয়েছে। এরপর ও সুয়ের সাথে একটা জায়গায় খাবার খেতে আসে। ওর মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে প্রসিকিউটর হতে পারলে ও অনেক কিছুই করতে পারবে, ন্যায়ের সাথে ও কাজ করতে পারবে। সুকে বলে যে ও প্রসিকিউটর হওয়ার জন্য পড়াশোনা করতে চায়। এদিকে আমরা হিয়নকে দেখি, হিয়নের কাছে একটা কেস আসে। এই মহিলার হাজবেন্ড একটা এনজিওতে চাকরি করত। সেখানে কতগুলো টার্গেট দেওয়া হতো, মাসের মধ্যে এই টার্গেটগুলো যদি পূরণ করতে না পারা হয় তাহলে এটা নিজেকেই নিতে হতো। লোকটা একেবারে ভালো কাজ করতে পারছিল না, সে তার টার্গেটটাও খুব একটা ভালো করে পূরণ করতে পারছিল না, যার জন্য অফিসে তার অনেক বেশি প্রেসার যাচ্ছিল। সবার সামনে তাকে অপমান করা হয়, আর তাই লোকটা সুইসাইড করে। এই মহিলা তার হাজবেন্ডের ন্যায় বিচার চায়। এরপর আমরা দেখি ওখানে তো হিয়নের বস চলে আসে, ওকে সাইডে ডেকে নিয়ে বলে এই কেসটা তুমি নিতে পারবে না, কেননা এই এনজিওর বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে পারবো না, এখানে কোনো সঠিক প্রমাণ নেই। এরপর আমরা হেজিকে দেখি, ও তো ওই ফ্যামিলির সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে দেখে ওদের অবস্থা অনেক খারাপ ছিল, ছোট পিচ্চি একটা বাচ্চা, তার ঘাড়ে কিভাবে লোন চাপানো হবে। তারপর আমরা দেখি ওই এনজিও থেকে হিয়নের সাথে দেখা করতে আসে। তারা বলে ওই লোকটা আগে থেকে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, আর তাই সে সুইসাইড করেছে, আমরা এরকম কিছুই করি না। এদিকে আমরা দেখি ওই লোকগুলো আসলে ওর বসকে অনেক টাকা দিয়ে গিয়েছিল, তাই ওর বস তো এই কেসটা হিয়নকে নিতে বলে আর কোম্পানির পক্ষে কাজ করতে বলে। এদিকে আমরা দেখি হেজি তো অফিসে ফিরে আসে আর ওর বসকে সব কথা জানায়। তখন ওর বস তো রেগে যায়, বলে তুমি ওই দুই বোনের পক্ষ হয়ে কেন কাজ করছো না, যেটাতে আমাদের লাভ হবে আমরা সেটাই করব। এরপর আমরা হিয়নকে দেখি, হিয়ন তো ওই অফিসে যায়, গিয়ে সবার সাথে কথা বলতে থাকে। ওখানে ও একটা লোকের সাথে কথা বলে, লোকটা বলে যে আসলে সে আমার কলিগ ছিল, কিন্তু সে ডিপ্রেশনের মধ্যে ছিল আর তাই সে সুইসাইড করেছে। লোকটা আসলে মিথ্যে বলে, এনজিও থেকে তাকে এরকমটাই বলতে বলা হয়েছে আর তার জন্য সে মিথ্যে বলেছে। পরদিন আমরা দেখি কোর্টে এসে ও তো ওই মহিলার বিপরীতে কাজ করে আর কোম্পানির পক্ষ হয়ে কথা বলে, যেটা শুনে ওই মহিলা একেবারে অবাক হয়ে যায়। সে এগুলো কিছুতেই আর মেনে নিতে পারছিল না, আর হিয়নকে নানান কথা বলছিল। হিয়নের মধ্যেও অনেক গিল্টি ফিল হচ্ছিল। এরপর আমরা হেজিকে দেখতে পাই, হেজি তো ওই দুই বোনকে বলে দেয় এই লোনটা তোমরাই দিতে পারবে, তোমার বাবার এই লোনটার কিছু বেসিক টাকা তোমরা দিলে আর কিছুই দিতে হবে না, না হলে তোমার ভাইয়ের উপর অনেক বেশি চাপ পড়ে যাবে, সে তো ছোট একটা বাচ্চা। এই কথাগুলো শোনার পরে ওরা দুই বোন তো বলেই ঠিক আছে, এই বেসিক টাকাটা আমরাই দিব, আমাদের ভাইয়ের আমরা কিছুই হতে দিব না। আর ওদের মনটাও গলে যায়, যেটা দেখে হেজির তো অনেক বেশি ভালো লাগে। হেজি আসলে এটাই চাচ্ছিল। এরপর আমরা হিয়নকে দেখি, হিয়নের কাছে ওই এনজিও থেকে ফোন আসে, যেই লোকটার সাথে ও কথা বলেছিল। লোকটাকে আজকে আটকে রাখা হয়েছে, কেননা সে তার টার্গেট পূরণ করতে পারেনি, তার জন্য ওকে ইন্স্যুরেন্স দিতে বলে। লোকটাকে বাঁচাতে ও তো ইন্স্যুরেন্সটা নিয়ে নেয়, যাতে করে লোকটা আজকের মতো অফিস থেকে বেরিয়ে যেতে পারে। হেজি তো ওর বসকে গিয়ে সব কথা বলে দেয়। তখন ওর বস তো ওকে অনেক বেশি রাগারাগি করতে থাকে আর বলে নিজে নিজে কিছুই করতে যেও না। ও তো বেরিয়ে আসে, মনটা অনেক খারাপ থাকে। হিয়নকে দেখে ওর মন ভালো হয়ে যায়। হিয়ন ওকে হাগ করে, কেননা ভিতর থেকে সে অনেক বেশি গিল্টি ফিল করছিল, ওর মনটাও অনেক বেশি খারাপ ছিল। এরপর দেখা যায় ওরা সবাই একসাথে খাবার খেতে যায়, কিন্তু প্রত্যেকের লাইফে যেন কিছু একটা চেঞ্জ হতে যাচ্ছে। এরপর আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই, যে গ্রাম থেকে এসেছে, আর তারপর ওদের এই ল ফার্মে এসে ও যখনই কথা বলে সবাই তাকে ফিরিয়ে দেয়, সব বসরাই তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু লোকটা চিল্লাতে থাকে, সে কিছু একটা বলতে চায়, কিন্তু কেউই তার কথা শুনছিল না। হঠাৎ করে হিয়ন আর মনকে তার বস ডেকে নেয়, আর এই কেসটা সেই নিয়ে নিয়েছে, কেননা লোকটা অনেকগুলো টাকা দেওয়ার অফার করেছে, আর তাই ওর বস এই কেসটা নিয়ে নিয়েছে, আর ওদের দুজনকে টিম করে এই কাজটা করতে বলেছে। ওরাও এই কেসটা নিয়ে নেয়।
ওরা দুই ফ্রেন্ড মিলে এটা সলভ করতে বসে পড়ে আর লোকটাও ওদের সাথে থাকে। আসলে কেসটা এমন ছিল, লোকটার গ্রামের কিছুটা 35 একর জমি ছিল, কিন্তু পলিটিক্যাল কারণে সেটা এখন কমে 25 একরে চলে এসেছে, যাতে করে সে মামলা করতে চায় আর 35 একরই সে আবার ফেরত চায়। এটা তার নিজের জমি ছিল না, এটা গ্রামের জমি ছিল। লোকটার এমন কাজ দেখে ওরা একটু অবাক হয় যে নিজের জায়গা না হলেও সে এমন কেন করছে। এরপর আমরা দেখি যে সুয়ের কাছে একটা ছেলে আসে। ছেলেটা একটা লোককে কতগুলো টাকা দিয়েছে, সে পড়াশোনা করা অবস্থায় ওই ফ্ল্যাটে থাকবে। লোকটা এমন বলে ওর থেকে অনেক টাকা নেয়, কিন্তু পরে টাকা মেরে দিয়ে লোকটা ওখান থেকে চলে গিয়েছে। পরে ওরা খুঁজে খুঁজে ওই লোকটার কাছে যায়, তখন লোকটা বলে তাদের কোম্পানির লস হয়েছে আর তার জন্যই সে আর কিছু করতে পারবে না। কিন্তু এরকমটা তো হওয়ার কথা নয়। সো তো ওই অ্যাপার্টমেন্টে চলে যায় ওই ছেলেটাকে নিয়ে, যে দেখতে সত্যি এমনটা হয়েছে কিনা। এদিকে আমরা হিয়ন আর মনকে দেখি, ওরা তো ওই গ্রামে চলে আসে আর তারপরে সবকিছু ওরা ছবি তুলে নেয়। আর গ্রামে ঘুরে ঘুরে ওরা বুঝতে পারে এই লোকটার এই গ্রামে অনেক সম্মান, সবাই তাকে অনেক বেশি রেসপেক্ট করে আর অনেক ভালোবাসে। লোকটা ওদেরকে কিছু খাবারও খেতে দেয়। এরপর দেখা যায় ওরা যখন ফিরে আসে ওরা দেখতে পায় যে আসলে এখানে 35 একরই জমি ছিল, এই পলিটিক্যাল কারণে এটা কমতে কমতে 25 একরে চলে এসেছে আর লোকটা এই জন্যই মামলা করতে চায়। এরপর আমরা দেখি মন যখন কাজ করছিল ওর বন্ধুকে ফোন করে আর বলে তুমি আমাদের কোম্পানিতে আসতে পারো, আমি তোমার ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারবো। মন তো বলে আমি ভেবে দেখি তারপরে তোমাকে জানাবো, কিন্তু ওর বন্ধুর খুব ইচ্ছে ছিল যাতে করে মন ওর কাছে চলে আসে। এরপর আমরা হেজিকে দেখতে পাই, হেজির কাছে আরো একটি নতুন কেস চলে আসে, যেটা ছিল মার্ডার কেস। একটা মহিলা তার ভাইয়ের দেখাশোনা করত, কিন্তু হঠাৎ করে মহিলাটা তার ভাইকে খুন করে আর তারপরে নিজেই এটা স্বীকার করে নেয়। এগুলো দেখে ও তো বেশ অবাক হয়। এরপর আমরা দেখি যে সু তো ওই অ্যাপার্টমেন্টে চলে যায়, সেখানে গিয়ে দেখে সবকিছু ঠিকঠাক আছে, এখানে সবাই পড়াশোনা করে আর তারাও সবাই এখানে অনেক টাকা দিয়ে রয়েছে। এই প্রুফগুলো নিয়ে সু তো ওই লোকটার কাছে যায়, বলে আপনি মিথ্যে বলছেন, কিন্তু লোকটা কিছুতেই কিছু স্বীকার করতে চাচ্ছিল না। সু বলে এরকম জালিয়াতি করার জন্য তুমি সামনে অনেক বিপদে পড়তে যাচ্ছ। ছেলেটাও অনেক বেশি রেগে যায়। এরপর ওরা বাইরে বের হয়ে আসলে সু তো ছেলেটাকে বলে তুমি টেনশন করো না। এরপর আমরা দেখি ওরা ওই লোকটার সাথে কথা বলছিল, লোকটা ওদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলিও হয়ে গিয়েছিল। এদিকে সু ওই ছেলেটার হয়ে কোর্টে লড়তে থাকে আর ফাইনালি ছেলেটা ওর টাকাগুলো ফেরত পেয়ে যায় আর লোকটারও কিছু জরিমানা হয়ে যায়। ছেলেটা অনেক বেশি খুশি হয় আর সুকে বারবার ধন্যবাদ জানায়। সু বলে তুমি আমায় বড় ভাইয়ের মতো দেখতে পারো। এটা বলে ওই ছেলেটাকে নিয়ে ও একটা রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। ওই ছেলেটার সাথে কথা বললে ও বুঝতে পারে ছেলেটার কেউই ছিল না, কিন্তু সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর তাই ও একটা স্কলারশিপের কথা ভাবতে থাকে, যে স্কলারশিপ ও নিজে পেয়েছিল। ওর মাকে ফোন করে বলে স্কলারশিপের সব কাগজপত্র বের করে রাখতে। এরপর আমরা দেখি যে হেজি ওই মহিলার সাথে দেখা করতে আসে। মহিলা তার সাথে দেখা করতে একেবারেই রাজি হচ্ছিল না। সে বলে আমার ভাইকে আমি খুন করেছি, আবার আমি এটা স্বীকারও করে নিয়েছি, তাহলে তুমি কেন এখানে এসেছো? আমার কোনো লয়ারের দরকার নেই। আসলে তার ছেলে মেয়েই হেজিকে ঠিক করেছে লয়ার হিসাবে। কিন্তু এই মহিলা কিছুতেই ওর সাথে কথা বলতে রাজি হয় না আর ওখান থেকে সে চলে যায়। হেজির তো সবকিছুতে একটু ডাউট লাগতে শুরু করে দেয়। হেজি কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। এরপর আমরা দেখি মহিলার ছেলে আর মেয়ে ওর সাথে দেখা করতে আসে। ওরা তো বলতে থাকে আমার মা এমন কাজটা কিছুতেই করতে পারে না। এরপর দেখা যায় হেজি তো ওইখানে চলে যায় যেখানে ওই মহিলা তার ভাইকে খুন করেছিল। ওখানে ও একটা ডায়েরি দেখতে পায়, যেখানে স্পষ্ট ও বুঝতে পারে এই মহিলার আসলে ক্যান্সার হয়েছে, তার জন্যই সে তার ভাইকে খুন করেছে। এর পিছনের কারণটা জানতে ও ওই মহিলার সাথে আবার দেখা করতে চায় আর তাকে সব সত্য কথা বলতে বলে।
তখন ওই মহিলা কান্না করতে থাকে আর বলে যে তার 3rd স্টেজের ক্যান্সার আছে। এটা সে তার ছেলে মেয়েকে জানাতে চায় না, আর সে তার ভাইকেও জানাতে চায়নি। যদি সে হুট করে মারা যেত তাহলে তার দেখাশোনা কে করত? সেই জন্যই সে তার ভাইকে মেরে ফেলেছে আর নিজের সন্তানের কাছে সে খারাপ সেজেছে, যাতে করে ওরা পরবর্তীতে কষ্ট না পায়। ভাবে যে তার খুনি মা মারা গিয়েছে। এরপর আমরা হেজি আর তাকে তো কোর্টে দেখতে পাই। হেজি এখানে সব সত্য কথা প্রেজেন্ট করে যে কেন সে তার ভাইকে মেরে ফেলেছে আর তার 3rd স্টেজের ক্যান্সার আছে। এটা শোনার পরে তার ছেলে মেয়ে তো একেবারে ভেঙে পড়ে। মায়ের ক্যান্সারের কথা শুনে ওরা তো কান্না করতে থাকে। ওরা এটা কিছুই জানতো না, আর এটা এমন হবে ওরা ভাবতেও পারেনি। ওরা কোর্টের মধ্যে কান্না করতে থাকে আর এই মহিলাও কান্না করতে থাকে। এরপর আমরা দেখি সৌদ ওর বাড়িতে আসে আর এখানে সে মায়ের সাথে ভালো সময় কাটায়। তারপর স্কলারশিপের সব পেপারগুলো ও দেখতে থাকে। সেখানে ও দেখতে পায় এই স্কলারশিপটা আর কেউই নয়, এটা ওকে হিয়নমিন দিয়েছিল, যা দেখে ও ভীষণভাবে অবাক হয়ে যায়। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। জেলে যে ছেলেটার সাথে ও দেখা করতে চাইতো ওই ছেলেটাই আবারও একটা ক্রাইম করেছে আর ওর কাছে আবার এসেছে, যেটা দেখে ও ভীষণভাবে রেগে যায়। আর তারপর ওর বসকে বলে ও এই কাজটা করতে চায় না, কিন্তু ওর বস বলে এই কেসটা তোমাকে নিতেই হবে। তখন চ্যাং বলে এই চাকরিটা আমি আর করতে চাই না, এই চাকরিটা আমি ছেড়ে দিব। যা শুনে ওর বস ভীষণভাবে অবাক হয়ে যায়। এদিকে আমরা হিয়নকে দেখি। হিয়নের কাছে ফোন আসে আর ওরা জানতে পারে ওই লোকটা মারা গিয়েছে, আর তার জন্য মন আর ও তো লোকটাকে দেখতে যায়। ফিউনারেলে গিয়ে ওরা দেখতে পায় লোকটাকে সবাই কতটা মিস করছে, আর প্রত্যেকেই বলছে সে খুব ভালো একটা মানুষ ছিল। আর সবার সাথে কথা বলে ও বুঝতে পারে ওদের এই জমিটা আসলে অনেক বেশি দরকার ছিল। সো তো হিয়নমিনের সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে ও বলতে থাকে ও পিএইচডি করতে যাবে, তাই চাকরিটাও ছেড়ে দিবে। হিয়নমিন বলে সেও এখান থেকে চলে যাবে, সে তার পড়াশোনা কমপ্লিট করতে চায়, ল নিয়ে সে আরো পড়তে চায়। এরপরে দেখা যায় হিয়নমিনকে ও তো অনেক থ্যাঙ্কস জানায় আর বলে আমার স্কলারশিপটা আপনি দিয়েছিলেন আর এটা আপনি জানতেন, তারপরেও আপনি কিছুই বলেননি। হিয়নমিন বলে যে আমি জানতাম, আমি তোমায় স্কলারশিপ দিয়েছি, তুমি আসলে এটার যোগ্য ছিলে। এটা শুনে ও তো অনেক ইমোশনাল হয়ে যায় আর হিয়নমিনকে বারবার ধন্যবাদ জানাতে থাকে। এদিকে মুন আর হিয়ন্ত ওর বসের কাছে যায় আর গিয়ে বলে ওই লোকটা মারা গিয়েছে তো কি হয়েছে, ওরা এই কেসটা নিয়ে কাজ করতে চায়। কিন্তু উনি তো না করে দেয়, বলে যে আমাদের কোনো পেমেন্ট দেওয়া হবে না, তাই আমরা এই কাজটা করতে পারবো না। এটা শোনার পরে ওখান থেকে হিয়ন চলে যায়। আসলে সে এটা মেনে নিয়েছে, কিন্তু তারপরেও ওর মধ্যে অনেক বেশি গিল্টি ফিল কাজ করছিল আর বারবার লোকটার কথা মনে হচ্ছিল। আর তাছাড়া এনজিওর ওই মহিলার সাথেও ও অনেক রং করেছে। এদিকে হেজি তো কোর্টে ওই মহিলার আজকে রায় শুনতে যায়, যেখানে যাওয়ার পরে ওরা খুব অবাক হয়, কেননা এর কোনো শাস্তিই দেওয়া হবে না। এই মহিলাকে 5 বছরের সময় দেওয়া হয়েছে, সে তার চিকিৎসা নিবে ফার্স্টে, আর তারপরেই তার শাস্তি হবে। সে তার ছেলে মেয়ের সাথে এখনো 5 বছর সময় কাটাতে পারবে, যাতে করে উনি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে আসে আর ওদের লাইফে কি কি চলছে এগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু হিয়নের মন অনেক বেশি খারাপ ছিল। এরপর আমরা দেখি যে হেজি আর হিয়ন তো দুজন বাস স্টপে থাকে। সেখানে ও বলে যে আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। হিয়ন বলে কেন তুমি চাকরি ছাড়বে? ও তো বলে যে আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, অন্যের সাথে আসলে আমি থাকতে পারবো না, এখানে অনেক কিছু চাইলেও আমি করতে পারি না, যেটা আমি নিজে প্রাণে করতে চাই। এদিকে মন তো ইন্টারভিউর জন্য চলে যায়। সেখানে যাওয়ার পরে ওকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হবে এরকমটাই বলা হয়, কেননা কোম্পানিটা অনেক বড় ছিল, ওকে বাইরেও কাজে যেতে হবে না, ও প্রেগনেন্ট থাকায় ভালো একটা ছুটিও কাটাতে পারবে। কিন্তু ও যেন ওর পুরাতন কাজগুলোকে অনেক বেশি মিস করছিল। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে ওর দেখা হতো আর তাদের প্রবলেম ও সলভ করত। ও তাই এই চাকরিটাকে রিজেক্ট করে দেয় আর বাড়িতে ফিরে আসে।
ওর হাজবেন্ড ওকে জিজ্ঞেস করলে ও তো বলে এই চাকরিটা ও করবে না। ওর হাজবেন্ড বলে তোমাকে এখন কোনো কাজই করতে হবে না, আমি তো ইনকাম করছি। যেটা শুনে ও তো কান্না করতে থাকে আর ইমোশনাল হয়ে যায়। ওর হাজবেন্ড ওর জন্য অনেক ভালো ভালো রান্নাও করে রাখে। এদিকে হিজের কাছে আবার একটা নতুন কেস চলে আসে। এই লোকটা একটা মেয়েকে ব্যাড টাচ করেছে আর তার বিরুদ্ধে কেস করা হয়েছে। লোকটা তো সবকিছু স্বীকার করে, বলে যে আমি আগে কখনো এমনটা করিনি, কিন্তু আমি সত্যিই মেয়েটাকে ব্যাড টাচ করেছি আর এখন সে শাস্তিও চায় না। যা দেখে হিজে অনেক বেশি অবাক হয় যে সে এত বড় অন্যায় করেও নিজ মুখে স্বীকার করছে, কোনো গিলটি ফিল্ড ছাড়া। ও তো মনে মনে ভাবতে থাকে ও এই কাজ আর করবে না। ততক্ষণে ওর বাবা ওকে নিতে চলে আসে। এরপর আমরা দেখি ও বাবার সাথে যাচ্ছিল। তখন ও বলে ও চাকরিটা ছেড়ে দিচ্ছে আর ও সোশ্যাল ওয়ার্ক করতে চায়। ওর বাবা তো বলে তুমি ভেবে চিন্তে করো, সোশ্যাল ওয়ার্ক করতে গেলে পলিটিক্যাল অনেক ঝামেলায় পড়তে হতে পারে। ও তো এগুলো কোনো কেয়ারই করে না। হিজি বলে ও এই চাকরিটা আর করবে না। তারপর ওর বাবা ওকে আর কিছুই বলে না। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর সে তো তার টার্মিনেশন লেটারও রেডি করেছে। এরপর বসকে গিয়ে ও এটা দিয়ে দেয় আর এখান থেকে ও সবার কাছে বিদায় নিয়ে নেয়। এদিকে মনও এরকমটাই করে, সেও তার চাকরিটা ছেড়ে দেয়। ও বলে আমি সুস্থ হলে নিজ যোগ্যতায় আবার এই কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিব। এটা বলে ওখান থেকে ও বেরিয়ে যায়। এরপর আমরা সুকে দেখি। সুয়েরও আজ লাস্ট ডেট ছিল, তাই ও তো ওর বসের সাথে একটা ডিনার করতে যেতে চায়। তারপর আমরা দেখি ওরা তো দুজন ডিনার করছিল। ওরা দুজনেই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। এদিকে হিয়নমিনের বিরুদ্ধে ওই রেস্টুরেন্টের ছেলেটা একটা কেস করে দেয় আর তার জন্য তার ইনভেস্টিগেট করার জন্য ওদের অফিসে অনেক লোক চলে আসে আর সবকিছু চেক করতে থাকে। এটা ও প্রতিশোধ নেওয়ার জন্য করে, কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায় না। তারপরেও এই ল ফার্মের সব বসরা তো হিয়নমিনকে দোষ দিতে থাকে, বলে তুমি কেন ব্যক্তিগত কারণে আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছ। ও তো বলে আমার কোনো ব্যক্তিগত কারণ নয়, আমি ছেলেটাকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু এটা সম্ভব হয়নি। এরপর আমরা সুকে দেখি। সু আর ওর বস তো অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। ওর বস ওকে পছন্দ করতো, তাই এই ড্রাঙ্ক অবস্থায় ওকে বলে দেয় যে সে ওকে পছন্দ করে আর সে চায় যেন সবসময় সু তার চোখের সামনে থাকে। এরপর আমরা হেজি আর হিয়নকে দেখি। ওরা দুজন বাস স্টপে থাকে, যেখানে হেজি বলে দেয় ও সত্যি কালকে চাকরিটা ছেড়ে দিচ্ছে। তাই হিয়নকে সাহস দেয়, বলে সবসময় আমি তোমার পাশে আছি। পরদিন সকালবেলা সু আর ওর বস তো একই পেটে থাকে। ওরা আসলে রাতে একসাথে কাটিয়েছে। হেজি ওর রেজিগনেশন লেটারটা ওর বসকে দিয়ে দেয়। ও চাকরিটা ছেড়ে দেয় আর ওর বসও ওর উপর অনেক খুশি থাকে, কেননা ও নিজের মন মতো কাজ করতে যাচ্ছে। একটা মেয়ে হিসাবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ছোট ছিল না। এরপর আমরা চ্যাংকে দেখি। চ্যাংও ওর টার্মিনেশন লেটারটা আজকে জমা দিয়ে দেয়, সব পেপার ওর বসকে বুঝিয়ে দেয়। আর সুও আজকে তার লাস্ট ডেট থাকে। সবাইকে বিদায় জানার জন্য আসলে বসকে দেখে ও অনেক বেশি এম্বারেস ফিল করে আর তারপর ওখান থেকে তাড়াতাড়ি দুজনই পালিয়ে যায়। সো তো হিয়নমানের সাথে লাস্টবারের মতো দেখা করতে আসে। এখান থেকে ও জানতে পারে ও আসলে পিএইচডি করবে ঠিকই, কিন্তু একটা ভার্সিটিতে ও একটা টিচার হিসেবেও নিয়োগ নিচ্ছে আর হিয়নমিন নিজেও সেখানে পড়তে যাচ্ছে। হিয়নমিন সব বসদের সাথে আলোচনা করে আর বলে সে চাকরিটা ছেড়ে দিচ্ছে আর এছাড়া নতুন লয়ারও প্রয়োজন, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ও বলে দেয়। এরপর আমরা দেখি হেজি তো ওর ডিপার্টমেন্টের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। নিজের জিনিসপত্র নিয়ে ও লিফটে উঠে পড়ে। তারপর এক একটা ফ্লোরে গিয়ে ওর বন্ধুদের সাথে ওর দেখা হয়। একে একে সবাই লিফটের মধ্যে ওঠে। ওরা 5 জনই থাকে আর আজকে এরা 3 জন এখান থেকে চলে যাচ্ছে আর পরে মনও এখান থেকে চলে যাবে। কিন্তু ওরা আগে চলে যাওয়ায় মনের অনেক মন খারাপ লাগে। ওর যেন এই অফিসে অনেক মায়া জড়িয়ে রয়েছে। এরপর আমরা দেখি আরো একটি শকিং নিউজ চলে আসে। হিয়নও এই চাকরিটা ছেড়ে দেয়। ও বলে ও আর অন্যায়ের সাথে কাজ করতে চায় না, সত্যের সাথে ও কাজ করতে চায়। তাই আজকে থেকে নিজের ইচ্ছে মতো ও কাজ করবে আর চাকরিটা ও ছেড়ে দেয়।
ওর বস ওকে আটকানোর চেষ্টা করলেও কোনো কাজ হয় না। ও তো এখান থেকে চলে যায়। এরপরে ও তো ওই এজেন্সির ওই মহিলার সাথে দেখা করে আর এই কেসটাকে রিওপেন করতে বলে, আর ওনার সাথে ও কাজ করবে এমনটা সাহসও দেয়। আর তাই মহিলাটাও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ও তো নিজের অফিসে আসে। ইয়ন নিজের সবকিছু নিয়ে যখন চলে যাচ্ছিল ও তো দাঁড়িয়ে পড়ে আর নিজের অফিসটাকে ও দেখতে থাকে। এরপর ওখান থেকে ও চলে যায়। 5টা রুমই যেন ফাঁকা হয়ে যায়, যেগুলো কয়দিন আগেও একেবারে পরিপূর্ণ ছিল আর ওরা আনন্দ নিয়ে কাজ করছিল, কিন্তু আজ সব ফাঁকা। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখতে পাই। মনের বাচ্চা হয়ে গিয়েছে। ও তো আজকে নতুন করে আবার এই অফিসে জয়েন হতে আসছে। সেখানে আসার পরে নতুন নতুন লয়ারদের ও দেখতে পায় আর ওদেরকে দেখে ওর বন্ধুর কথা মনে হয়। এরপর পুরাতন কলিগসরা ওকে দেখে অনেক বেশি খুশি হয় আর ওর বসও ওকে দেখে খুশি হয়। এদিকে সু পিএইচডি করছে আর এছাড়া ও তো এখানে একজন টিচারও, আর ওর স্টুডেন্ট তো এখানে হিয়নমিন। সে অনেক খুশি যে সু ওকে পড়াচ্ছে আর ওরা সবাই অনেক খুশি। এরপর সু তো ওর ক্লাস নিয়ে বেরিয়ে আসে আর সেখানে আমরা ওর বসকে দেখি। ওরা আসলে ডেট করছিল আর দুজনে অনেক বেশি খুশি ছিল। আর এদিকে আমরা দেখি চ্যাং তো এখানকার অ্যাডভোকেট হয়ে গিয়েছে। ওর যোগ্যতা এখন অনেক বেশি, তাই ওদের বসকে দেখে এখন আর ভয় লাগে না। ও তো সত্যের সাথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে। তাই এখন কেউ ইচ্ছে করলেও উল্টোপাল্টা করতে পারে না। নিজের কাজ নিয়ে সে অনেক খুশি। এদিকে আমরা হেজিকে দেখি। হেজিদের প্রায় এই কাজের জন্য পুলিশ স্টেশন আসতে হয়। হেজি মন দিয়ে কাজ করতে পারছে, কেননা সে অন্যায়ের সাথে কখনোই থাকতে চায়নি। এরপর আমরা দেখি যে হিয়ন তো ওই গ্রামের জমিটা ফেরত পাওয়ার জন্য এখনো লড়াই যাচ্ছে আর ফাইনালি ও ওদেরকে এই জমিটাকে ফিরিয়েও দিয়েছে, আর তাই ওরা সবাই অনেক খুশিও থাকে। হিয়ন তো নিজের কাজ শেষ করে বেরিয়ে আসে আর তারপর ও তো ওর ভালোবাসার মানুষকে রিসিভ করতে চায়। হেজিকে সাথে করে ওরা একটা জায়গায় যাচ্ছিল। ওরা দুজনে অনেক খুশি ছিল। সু তো একটা রেস্টুরেন্টে ওর বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। একে একে সেখানে সবাই চলে আসে। ওরা দিন শেষে এখনো একসাথে হয়। ওরা আজ সবাই অনেক খুশি, কেননা তারা নিজের পছন্দের কাজগুলো করতে পারছে আর প্রত্যেকেই সত্যের মধ্যে আছে, কেউ অন্যায়ের সাথে নেই। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এই ড্রামাটা থেকে আমরা একটা সুন্দর জিনিস বুঝতে পারলাম, আসলে ভালো মনের মানুষরা কখনোই অন্যায়ের সাথে থাকতে পারে না, তারা সত্যটাকেই সবসময় বেছে নেয়। আর যাই হোক, ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ড্রামা দেখতে চাইলে চ্যানেলটার সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।